আপনি জানেন যে 15-20 ওভার বোলিং করতে দরকার হতে পারে। সামনে আমাদের টি-20 খেলা রয়েছে। সো সেটাও আমাদের ইম্পর্টেন্ট প্লেয়ার শরীফুল হোয়াইট বলের জন্য। প্রধান উপদেষ্টার সাথে দেখা করে আপনাদের ক্রিকেটাররা আনন্দকে শক্তিতে রূপ দেওয়ার আহ্বান। বল হাতে কাউন্টি মাতিয়ে চলেছেন সাকিব আল হাসান, 9 উইকেট নিয়ে সারের নায়ক। সবাই আমন্ত্রণ স্পোর্টস 24 আপনাদের সাথে আছি আমি শাফাক বেগম। সেরকম চলে এবার বিস্তারিত। শুরুতে ক্রিকেটের খবর। ভারতের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের জন্য 16 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। প্রথমবার ডাক পেয়েছেন উইকেট কিপার ব্যাটার জাকির আলী অনেক। ভারতের কন্ডিশন বিবেচনায় এমন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচক প্যানেল। ফিটনেস ইস্যুতে বাদ পড়েছেন শরীফুল ইসলাম। আর পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে ইনজুরির কথা জানান টিম ম্যানেজমেন্টকে। স্বস্তি নিয়ে ভারত সিরিজের দল দিয়েছে ক্রিকেট বোর্ড। পাকিস্তানকে বাংলা ওয়াশের পর নির্বাচক প্যানেল। 16 সদস্যের দলে পরিবর্তন বলতে স্রেফ একটি, নিসার শরীফুলের বদলে স্কোয়াডে জাকির আলী। শতভাগ ফিট না থাকায় শরীফুলকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি নির্বাচকরা। এতে ভারত সফরে অধিনায়ক নাজমুল শান্তর হাতে 4 পেসার। সে 100% ফিট বলবো না টেস্টের জন্য, কারণ টেস্টে আপনি জানেন যে 15-20 ওভার বোলিং করতে দরকার হতে পারে। সামনে আমাদের টি-20 খেলা রয়েছে। সো সেটাও আমাদের ইম্পর্টেন্ট প্লেয়ার শরীফুল হোয়াইট বলের জন্য। তো একজন পেসারের পরিবর্তে কোন বিবেচনা এলেন উইকেট কিপার ব্যাটার জাকির আলী। এ দলের হয়ে পাকিস্তান সফরে পেয়েছিলেন সেঞ্চুরি, যার ফলশ্রুতিতে প্রথমবার টেস্ট স্কোয়াডে জাকির। দেশের হয়ে 17 টি-20 খেলায় ব্যাটার প্রথম শ্রেণীর ক্রিকেটে পরীক্ষিত 41 গড়ে করেছেন প্রায় 3000 রান। মিডল অর্ডারের গভীরতা বাড়াতে তাকে বেছে নিয়েছে নির্বাচক প্যানেল। ফর্মহীনতায় বিবেচনায় আসেননি শাহাদাত টিপু। টিম কম্বিনেশন আমাদের মনে হয়েছে যে মিডল অর্ডার অপশন বানানো আমাদের দরকার। যাকে কিন্তু প্রিভিয়াসলি যদি তার রেকর্ড দেখেন এনসিএল, বিসিএল, লঙ্কা ভার্সনের তার রেকর্ডগুলো যদি দেখেন সেখানে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন যে সে লঙ্কা ভার্সনের জন্য খুব ইউজফুল প্লেয়ার হতে পারে। ইংলিশ কাউন্টিতে বল হাতে আলো ছড়ালেও ব্যাট হাতে রান করা সাকিব আল হাসান। পাকিস্তানের বিপক্ষেও ব্যাটার সাকিব ছিলেন ছন্ন ছাড়া। তারপরও প্রতিপক্ষকে চাপে রাখতে টাইগার অলরাউন্ডারের আস্থা নির্বাচকদের। সবচেয়ে বড় অ্যাডভান্টেজ যে সাকিব যদি দলে খেলে আমরা দেখছি যে সে 5-6 কিছু ব্যাটিং করবে আমরা সুপার চিন্তা করি। এটা কিন্তু অপোনেন্ট জন্য একটা ঠিক আছে সাকিব উইকেট রয়েছে। দলের প্রয়োজনে মেহেদী মিরাজকে উপরে ব্যাট করার সুযোগ দেওয়ার কথা বলেছেন হান্নান সরকার। উপরে ব্যাটিং করার যদি সময় আসে সেটা করবে। এখন আসলে টিম কম্বিনেশনে টিম ব্যালেন্সিং এর কিছু ব্যাপার থাকে, টিম কম্বিনেশনে কিছু ব্যাপার থাকে। সেই কম্বিনেশনে কিন্তু মিরাজ কোচ যদি খেলতে চায় ওই জায়গায় একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে, সেটা আমাদের জন্য একটা পাওয়া। ভারতের কন্ডিশন নিয়ে চিন্তা না থাকলেও সিরিজ চ্যালেঞ্জিং হবে বলে মনে করে নির্বাচক প্যানেল। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করে আপনাদের ক্রিকেটাররা পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার আনন্দকে শক্তিতে রূপ দেওয়ার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। আর নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন গণঅভ্যুত্থান ও বন্যা পরিস্থিতি জয়ের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। কথা রাখলেন ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার উপদেষ্টা পরিষদ। পাকিস্তানকে হোয়াইট ওয়াশের 9 দিনের মধ্যে টাইগারদের আমন্ত্রণ জানিয়েছিলেন নিজ কার্যালয়ে। নিজে গিয়ে হাত মেলালেন নাজমুল শান্ত ও মুশফিকুর রহিমদের সাথে। ছিলেন 2 তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান চৌধুরীও। একসাথে সেরেছেন মধ্যাহ্নভোজন। বিপর্যস্ত বাংলাদেশিদের মুখে হাসি ফোটানোয় অভিনন্দন গর্বিত ইউনূসের। নোবেলজয়ী প্রধান উপদেষ্টার আন্তরিকতায় মুগ্ধ অধিনায়ক। খারাপ পরিস্থিতির মধ্যে আমরা গিয়েছি, মাঝখানে বন্যা হলো, প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে একটা বাকি একটা চেষ্টা ছিল যে এই সময় আমরা দেশে কিছু দিতে পারি। তো ওভারঅল খুব ভালো একটা এক্সপেরিয়েন্স এবং তারা অনেক ধন্যবাদ আমাকে এভাবে ইনভাইট করার জন্য এবং আশা করবো যে এভাবে তারা আমাদের ক্রিকেটারদের পাশে। বোর্ড সভাপতি ফারুক আহমেদ ও পরিচালক নাজমুল আবেদিন ফাহিমও উপস্থিত ছিলেন এই আয়োজনে। প্রতিশ্রুতি দিয়েছেন জনপ্রিয়তম খেলাটিকে সঠিক পথে রাখার। প্রধান উপদেষ্টার কার্যালয়ের বাইরে হাস্যোজ্জ্বল ফটো সেশনে এক হয়েছিলেন সবাই। মুশফিককে জড়িয়ে ধরার ছবিটাও তোলা থাকবে ভবিষ্যতের জন্য। চ্যানেল এখনো ফুরিয়ে যাননি সাকিব আল হাসান। কাউন্টিতে সারের হয়ে অভিষেকটা স্মরণীয় করে রাখলেন বাংলার নবাব। ম্যাচে 9 উইকেট নিয়েছেন। ফিটনেস লেভেল এতটাই উপরে যে 2 ইনিংস মিলিয়ে প্রায় 64 ওভার বল করেছেন সাকিব। ভারত সিরিজের প্রস্তুতিটা ভালোভাবে নিয়েছেন নাম্বার 75। এভাবেই বারবার ফিরে আসেন বাংলার নবাব। বিতর্ক, সমালোচনা কিংবা ব্যক্তি জীবনের জটিল সমীকরণ কোনো কিছু স্পর্শ করে না সাকিব আল হাসানকে। কাউন্টি ক্রিকেটের সারের জার্সিতে অভিষেকটা স্মরণীয় করে রাখলেন নাম্বার 75। প্রথম ইনিংসে 4 উইকেট নেবার পর দ্বিতীয় ইনিংসে নিলেন 5 রান। আগের দিন 4 উইকেট নিয়ে সমারসেটের ব্যাটিং লাইনআপ ঘুরিয়ে দিয়েছিলেন সাকিব। শেষ দিন শেষ উইকেটটিও টাইগার অলরাউন্ডারের ঝুলিতে। হাফ সেঞ্চুরির অপেক্ষায় থাকা টম ব্যান্টনকে বোল্ড করে তুলে নেন ম্যাচে 9ম উইকেট। যা 7টি বোল্ড আর এলবিডব্লিউর ফাঁদে ফেলে সাকিবের আর্মার যে আরো বিষাক্ত হয়েছে তার প্রমাণ দিয়েছেন টন্টনের স্পোর্টিং ট্র্যাকে। তার চাইতে গুরুত্বপূর্ণ বাংলাদেশ অলরাউন্ডারের ফিটনেস। 2 ইনিংস মিলিয়ে একাই 380টি বল করেছেন সাকিব আল হাসান, অর্থাৎ প্রায় 64 ওভার। এই ম্যাচে প্রথম শ্রেণীর ক্রিকেটে 350 উইকেটের ল্যান্ডমার্কে পৌঁছেছেন সাকিব। সব মিলে 351। টেস্টের 242 বাদ দিলে বাকি 109টি শুধু প্রথম শ্রেণীর ক্রিকেটে। সরকার বদলের সাথে সাকিবের জীবনেও অনেক কিছুর পরিবর্তন এসেছে। সংসদ সদস্যের পদ হারিয়েছেন, হত্যা মামলার আসামি হয়েছেন, কিন্তু মাঠে তার অবাধ বিচরণ দেখে কে বলবে পাহাড় সম চাপ তার সঙ্গী। ব্যাট হাতে অবশ্য এখনো সংগ্রাম করছেন সাকিব আল হাসান। চ্যানেল 24।
এবার নাড়িয়ে দিল শ্রীলঙ্কা সফরের খবর। প্রথম টি-টোয়েন্টিতে 7 উইকেটে জিতেছে বাংলাদেশ। 5 ম্যাচ সিরিজে 1-0 এগিয়ে গেল সফরকারীরা। বিচারক বলে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এই দলের ব্যানারে খেলা জাতীয় দল। তবে ব্যাট হাতে শুরু দারুণ করে শ্রীলঙ্কা। দুই উদ্বোধনী ব্যাটার কুশিনী মুথাঙ্গা ও নেথমি পূর্ণা করেন 72 রানের জুটি। কিন্তু কুশিনী 43 আর নেথমি 27 রানে ফিরলে ভেঙে পড়ে লঙ্কানদের ব্যাটিং লাইন। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে 7 উইকেটে 112 রানে বেশি করতে পারেনি। ফাইমা খাতুন নেন 12 রান খরচায় 3 উইকেট। জবাবে 7 উইকেট হাতে রেখে 9 বল আগে ম্যাচ জিতে নেয় বাংলাদেশকে। শাইমা সুলতান 48, সুবহানা মুস্তাফি 28 আর ক্রীড়াঙ্গনে সংস্কারের পদ নিয়ে বিচলিত নন আর্চারি ফেডারেশন সাধারণ সম্পাদক রাজীবউদ্দিন আহমেদ চপল। কাজ ও ফল দিয়ে নিজের মূল্যায়ন দেন। ক্রীড়াঙ্গনে স্থবির হলেও স্বাভাবিকভাবে চলছে আর্চারির কার্যক্রম। আগামী বছর ঢাকা এশিয়ান চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে ইউনুস সরকারের সহযোগিতা চান এই বর্ষিয়ান সংগঠক। রাজনৈতিক পট পরিবর্তনের পর ক্রীড়া সংগঠকদের আত্মগোপন আর পৃষ্ঠপোষকদের অনাগ্রহে স্থবির বিভিন্ন ফেডারেশনের কার্যক্রম। তবে ব্যতিক্রম আর্চারি। জুলাই বিপ্লবের সময় বিঘ্ন ঘটলেও এখন স্বাভাবিক টঙ্গী ক্যাম্প। রুটিন মেনে সকাল বিকাল চলছে অনুশীলন। তাইপের ওয়ার্ল্ড ইউথ চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুতি নিচ্ছেন 16 আর্চার। আন্দোলনের সময় শুধু আমরা স্টপ রেখেছিলাম ছেলে পেলেদের গার্জিয়ানদের কিছু টঙ্গী এলাকা তো যাদের থেকে আমরা স্বাধীনতা পাইলাম ওদের থেকে কিন্তু আমাদের কাজে চলছে একদিন বন্ধ হয়নি। সরকার পরিবর্তনের পর পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থায় রদবদল হওয়ায় এই মাসে বাংলাদেশ লিগ আয়োজনের পরিকল্পনা থেকে সরে আসতে হয়েছে ফেডারেশনকে, যা হতে পারে আগামী মাসে। তবে বড় পরীক্ষা অপেক্ষা করছে আগামী বছরের এশিয়ান চ্যাম্পিয়নশিপের 24তম আসরকে ঘিরে। ভেন্যু হিসেবে জাতীয় সংসদ ভবনের মাঠ চান সাধারণ সম্পাদক। 35টা দেশ অংশগ্রহণ করবে, 350 অধিক খেলোয়াড় অংশগ্রহণ করবে এবং বিশ্বের প্রথম সারি যে 10টা দল আছে এশিয়ার তাদের সব অলিম্পিয়ান রেখে রাখবে। আমরা চাই একটা ভেন্যু আমরা জাতীয় সংসদের সামনে যদি করতে পারি, এটা হবে একটা ঐতিহাসিক ব্যাপার। ক্রীড়াঙ্গন সংস্কারের অংশ হিসেবে অপসারণ করা হয়েছে 42 ফেডারেশনের সভাপতিকে। যে তালিকায় আছেন আর্চারি ফেডারেশনের লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মইনুল ইসলাম। সহকর্মীর বিদায় ব্যথিত হলেও নিজের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত নন ফেডারেশনের জন্মলগ্ন থেকে সাধারণ সম্পাদকের চেয়ারে থাকা কাজী রাজীবউদ্দিন আহমেদ চপল। সংস্কার করে যদি ভালো কারণে বসাতে পারে আমার কোনো আপত্তি ওয়েলকাম। আমাদের মূল্যায়ন করবেন আপনারা সরকার জনগণ। যদি আমাদের দোষ হতে পারে কিন্তু আমরা বলে পেপার দিয়ে যে আমরা কাজটাকে এই একজন্য পাচ্ছি না। শুক্রবার টঙ্গীতে ইউথ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ক্যাম্প পরিদর্শন করবেন ফেডারেশনের কর্মকর্তারা। সাগর, চ্যানেল 24, ঢাকা। আবার ক্রিকেটের খবর। পাকিস্তানের মাটিতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। আবার নিশ্চিত করেছেন আইসিসি প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডিস। ভারতের আপত্তি বা হাইব্রিড মডেলের প্রস্তাব নিয়ে চিন্তিত নয় সংস্থাটি, বরং পাকিস্তানের প্রস্তুতি নজরে রেখেছে। 1996 সালে শেষবার বিশ্বকাপ স্বাগতিক হয়েছিল পাকিস্তান। এরপর দীর্ঘ 28 বছর আইসিসির কোনো টুর্নামেন্ট হয় না দেশটিতে। চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে সে খরা কাটানোর স্বপ্ন বাধাগ্রস্ত ভারতের বিরোধিতায়। সরকারের অনুমোদনের উপর নির্ভর করবে ভারতের অংশগ্রহণ। হাইব্রিড মডেলের অনানুষ্ঠানিক প্রস্তাব এসেছে দেশটির পক্ষ থেকে। তবে আইসিসি প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডিস জানিয়ে দিয়েছেন পাকিস্তান স্বাগতিক, পাকিস্তানই হবে এই টুর্নামেন্ট। আমার মনে হয় আমি আগেই বিষয়টি পরিষ্কার করেছি। এই টুর্নামেন্ট পাকিস্তানকে দেওয়া হয়েছে। আমরা তাদের এমন কোনো তথ্য দিইনি যে সেখানে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে না। 8 বছর পর ফিরছে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। পাকিস্তানও প্রস্তুতি শুরু করে দিয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঘিরে লাহোর ও করাচি স্টেডিয়ামের সংস্কার কাজ চলমান। টুর্নামেন্টের আগে সবসময় আইসিসি পরিদর্শক দল বিভিন্ন নিরাপত্তা ও সুযোগ সুবিধা নিশ্চিত করে, যার জেরে গেল মাসে আমরা পাকিস্তান গিয়েছিলাম। টুর্নামেন্টের আগে আবার যাব। গেল বছর এশিয়া কাপ আয়োজনের সত্ত্বেও এককভাবে আয়োজন করতে পারেনি পাকিস্তান। ভারতের গ্রুপের খেলা হয়েছিল শ্রীলঙ্কায়। পাকিস্তানের বিপক্ষে ব্যাটে বলে দারুণ পারফর্ম করলে 5 লাখ রুপি সিরিজ শেয়ার পুরস্কার ওঠে মিরাজের হাতে। সেদিনই সেই অর্থ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রাণ হারানো এক রিক্সা চালকের পরিবারকে দেবার প্রতিশ্রুতি দেন। দেশে ফিরে বুধবার সন্ধ্যায় পরিবারটির সঙ্গে দেখা করেন মিরাজ, তুলে দেন সেই অর্থ। এরপর রিক্সা চালকের স্ত্রী ও 3 সন্তানের সঙ্গে সময় কাটান, বন্দী হন ক্যামেরার ফ্রেমে। নারী দলের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচেই দারুণ এক জয় তুলে নিল বাংলাদেশের নারীরা। যেখানে শ্রীলঙ্কা আগে ব্যাট করে 112 রান করেছিল, 7 উইকেট হারিয়ে পুরো 20 ওভার খেলে সেখানে বাংলাদেশের স্ট্রাইক রেস বাহিনীর 3 উইকেট হারিয়ে 18 ওভার 5 বল খেলে জয় তুলে